সিনিও হংজিকে বলল যে কি ব্যাপার, এভাবে বসে বসে কাঁদছিলে কেন? কিছু হয়েছে? আর এত রাতে তুমি এখনো বাড়ি যাওনি কেন? মেয়েটি বলে বাড়ি যাবো কি যাবো না এটা আমার ব্যাপার, আপনি এখানে কেন, কি করতে এসেছেন? বলছে চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। কিন্তু মেয়েটা মানে না, বলছে আমি তোমার সাথে কেন যাব? তোমার যদি মনে হয় তুমি যাবে একা যাও। আর এটা কি, এই বাক্সটা কিসের জন্য এনেছো? এটা কি, কোথা থেকে এনেছো এত পুরনো কিছু? শিন্নুর কি একটা মনে হয়, সে ভাবে যদি এই মেয়েটাকে এই বাক্সটাও দিয়ে দেয় তাহলে তো এই বাক্সর থেকে ও ছুটকারা পেয়ে যাবে, এমনিতেও বাক্সটা অভিশপ্ত। তো বলে কি আচ্ছা তুমি এই বাক্সটা নিয়ে যাও, এই বলে হংজুকে ওই বাক্সটা দিয়ে দেয়। এবার কথা হচ্ছে হংজু তো বাক্সটা নিয়ে গেছে। হংজু বাড়ি বসে যখন এই বাক্সটা দেখছিল তখন তার মনে পড়ে যায় যে তার পিসি তার হাত ধরে বলেছিল যে মা, ওই যে মন্দির দেখছো ওই মন্দিরে অনেক রহস্য আছে বুঝলে তো, আর তোমাকে ওই রহস্যের মধ্যে কিছু না কিছু ভাবে থাকতেই হবে, এরকম অনেক কথা বলেছিল। তো ওটা ভাবতে ভাবতে বাক্সটার দিকে তাকায়। ও ভাবে যে এই বাক্সটা এত সহজে আমাকে কেন দিয়ে দিল? যদি ওর পরিবারেরই বাক্স হয় তাহলে আমাকে কেন দিল? আর তালা ভাঙতে পারছে না মানে? হ্যাঁ, এই তালাটাও তো কেমন, আচ্ছা এই তালাটা কি দিয়ে ভাঙা যায়? এই নিয়েও ভাবতে থাকে। ও ভাবে যদি এমন হয় যে এর মধ্যে অনেক সোনা গয়না আছে, কারণ কি ও তো শুনেছে যে সিনিয়র পরিবার তো অনেক বড়লোক। তো এই ভেবে সোনা গয়নার মানে লোভে ও অনেকভাবে তালা ভাঙার চেষ্টা করে। ও ভালো করে চেক করে যে এত পুরনো জিনিস, তালার জন্য চাবি নেই, বা যদি কাউকে নিয়ে আসে, তো ভাবে ঠিক আছে হাতুড়ি দিয়েই ভাঙবো। কিন্তু হাতুড়ি দিয়েও যখন ও পিটিয়ে পিটিয়ে ওকে ভাঙতে যায় তখনও ভাঙতে পারছে না। তো অনেক চেষ্টা করেও যখন ভাঙতে পারছে না তখন তার মুডই খারাপ হয়ে যায়। সে তো এবার পাগল হয়ে যাচ্ছে। মানে ওর মধ্যে কিন্তু একটা লোভ আছে যে হ্যাঁ ভাঙবো ভাঙবো, ভেঙে দেখবো, টাকা পয়সা পাবো। আর এর মাঝখানে কারেন্টও চলে যায়। তো কি করবে, ও সিন্নুকেই মানে ও কল করে, কিন্তু সিনিয়র কল দেখেও বারবার করে ইগনোর করছিল। তারপর লাস্টে আর না পেরেও কলটা তোলে, তুলে বলে কি হয়েছে? তখন বলছে কি আর হবে, তুমি আমাকে যেটা দিয়েছো সেটা তো কোনো কাজেরই না। আমি ভাবলাম সোনা গয়না কত কিছু থাকবে, কিন্তু আমি তাকে খুলতেই পারছি না। তখনও বলে দেখো আমাকে ডিস্টার্ব করো না, এই বলে সেটা কল রেখে দেয়। পরের দিন সকালবেলা সে আবার কাজ করতে যায়, এবং কাজ করতে যাওয়ার সময় ওই একই জিনিস, ওর বস ওকে খারাপ কথা বলে, ওর কালিগরা ওকে দেখে খুব মানে বাজে মন্তব্য করে। তখন বলে কি আচ্ছা একটা কথা বলো তো, ওই যে তোমার ক্রাশ আছে না, ও তো তোমার নামে মানে বোর্ডে অনেক ভালো ভালো কথা লিখেছে। তো ও তখন দেখে যে সত্যি বোর্ডে ওই ক্রাশ ওর নামে খুব ভালো কথা লিখেছে। তো এইটা ভেবে যে হ্যাঁ ওর ক্রাশ ওকে এখন পছন্দ করতে শুরু করেছে, তো ও একটা ফুলের দোকানে যায়, এবং ফুলের দোকানে গিয়ে ও ভাবে যে ওর ক্রাশের জন্য ও কয়েকটা ফুল কিনবে। কিন্তু সেটা করার আগেই ওকে আবার কাজে ফিরে যেতে হয়, তো ফুলও কিনতে পারে না। ওইদিকে ওর যে ক্রাশ, সে ক্রাশের নাম আমি বলে দিই, কং জে কিউং। তো জে কিউংও দেখছি নিজের মতো নিজের কাজ করছে। ও খুবই ভালো একজন লয়ার, এবং ওর কাজ হচ্ছে যা যা ওই অফিসে প্রবলেম হচ্ছে বা না হচ্ছে সেই অফিসিয়াল কাজটা নিজে নিজে করার। তো মেয়েটা যখন লাঞ্চ করছিল লাঞ্চ টাইমে, তখন তার কি মনে হলো সে আবার শিনিউকে কল করলো। তো শিনিউ তো প্রথমে ওর কলটা ইগনোর করার চেষ্টা করলো, কিন্তু তারপর আর না পেরে শিনিউ ভাবলো ঠিক আছে মেয়েটা এতবার করে কল করছে তাহলে আমি কলটা ধরেই নিই। তো বলছে কি হয়েছে, সিনিয়রকেও বলছে যে একটা কথা বলো না, তুমি তো আমাকে ওটা দিয়ে চলে গেলে, আচ্ছা ওটার মধ্যে আছেটা কি, আমি সত্যি জানতে চাই। আমি মানে যদি সোনা গয়না থাকে তুমি আর আমি অর্ধেক করে নেবো ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই ওর মধ্যে আছে কি। তো ছেলেটা ওকে অনেক বকাবকি করে ফোনটা কেটে দেয়, আর ও ধপাস করে সেই মানে কি বলবো, ও ধপাস করে সেই দোলনা থেকেও পড়ে যায়। যখন রাত হয় তখনও মানে বিল্ডিং এর একদম বাইরে দাঁড়িয়ে গুনছিল যে কোন ফ্লোরে ওর ক্রাশ থাকতে পারে। তো এই করে টুক 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 করে ও গুনছে, আর তখন আমরা বুঝতে পারি যে না, মেয়েটা সত্যি ওর ক্রাশকে খুব ভালোবাসে। যখন আবার রাত হয় ও আবার ওটা খোলার চেষ্টা করে কিন্তু পারে না। তারপরে ও শিনিউকে মানে ভিডিও কল করে। এবার ভিডিও কল যে করছে, তো শিনিউকে বলছে দেখুন শিনিউ, এই যে আমি তোমার সামনে এটা খোলার চেষ্টা করছি ঠিক আছে, তুমি একটু আমাকে ভালো করে দেখো। এই বলি ছা ছি ছু, কত মন্ত্র পড়ে মানে একদম মানে ড্রামাটিক হয়েতে ও একটার পর একটা তারকিব লাগিয়ে ওই বাক্সটা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতেই পারছে না। আর ও বারবার বলছে শিনু এটা তোমার জন্যই হয়েছে জানো তো, তোমার কারণেই কিন্তু আমি এই বক্সটা খুলতেও পারছি না, আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এত অফিস করে আসার পরেও আমি ঘুমাতে পারছি না, কারণ কি এই ভেবে যে এর মধ্যে কি থাকতে পারে, এবার চুপচাপ বলো এর মধ্যে কি আছে, আমি কিন্তু পাগল হয়ে যাব। এই নিয়ে ওরা রাতে নাচানাচি করতে থাকে। নাচানাচি তো বুঝলাম, কিন্তু পরের দিন সকালে হয়ে যায় উল্টো একটা জিনিস, যে শিনিউ তার কাছে একটা ক্লায়েন্ট আসে, এবং এই ক্লায়েন্ট প্রচন্ড অসভ্য। সে চাইছিল তার যত বাজে কর্ম আছে সেই কর্মকে যাতে আইনের হাত থেকে ও বাঁচাতে পারে, নিজেকে বাঁচাতে পারে। তাই ও শিনিউর কাছে এসেছিল, কোটি টাকার ওয়াচ দিয়েছিল। কিন্তু শিনিউ প্রত্যেকবারই ওকে না করে দেয়, এবং শেষবারে যখন ওকে আর হ্যাঁ বলানো যাচ্ছে না,
তখন ওরা মানে মারামারির একটা অবস্থায় চলে আসে। ছেলেটা সবাইকে অনেক ধমকায়, বলে সবাইকে দেখে নেবে, সিনি ওকে দেখে নেবে, সিনি ওর ভালো হবে না, ওর অনেক গুন্ডা আছে, এইসব অনেক বাজেভাবে ধমকায়। কিন্তু সিনিও কোনো মতেই ওকে মানে পাত্তা দেয় না। তারপর আর কি, লোকটা চলে যাওয়ার সময় বলে, ঠিক আছে সিনিউ, দেখবো যে তুমি কতদিন এইখানে টিকে থাকো। এটা মনে থাকবে এই পুরো এলাকাটা কিন্তু আমার কবজায়, ঠিক আছে, এবং আমার কত শক্তি আছে সেটা আমি তোমাকে পরে দেখিয়ে দেবো। ওই বলে তো ওদের ঝগড়া ওখানেই চলে যায়। আর ওইদিকে মেয়েটাও যখন রাতে আসে, রাতে এসে একটু নাচানাচি করে, একটু মানে এই খায় ওই খায়, তারপরে একা একা খেতে বসে। এবং ও দেখে যে ওর মাথার উপরে যে লাইটটা জ্বলছিল সেটা তো একেবারে মানে হুট করে বন্ধ হয়ে গেছে। তো ভাবলো ঠিক আছে, লাইটটা ও এখন ফিক্স করে দেবে। কিন্তু ফিক্স করতে গিয়ে যখন ও চেয়ারে ওঠে, কিছুক্ষণ পরেই মানে নিজেকে ঠিকভাবে ধরে রাখতে না পেরে ও চেয়ার থেকে পড়ে যায়। এবং ওর এত ব্যথা লাগে যে ওখানেও কান্নাকাটি করতে শুরু করে দেয়। এবং ওর কান্না না পুরো ঘরে ছড়িয়ে গেছিল। আর তখনই টুক করে একটা শব্দ হয়। ওই শব্দ হয় কারণ কি, বাক্সটা আপনা আপনি খুলে গেছিল। কেন খুলে গেছিল, কি কারণ, সেটা কেউ জানে না। ইনফ্যাক্ট আমি পুরো কোরিয়ান ড্রামা দেখার পরেও জানি না যে বাক্সটা কেন খুলে গেছিল, এটার কারণ বলেনি। যখন বাক্স খুলে গেছিল, ওইদিকে তখনই ছেলেটা কিন্তু আবার মেয়েটার দেওয়া একটা কার্ড ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ছেলেটা রাতের বেলা মেয়েটার কথা মনে করছিল, এবং ওইদিকে আবার মেয়েটাও কিন্তু ওইদিকে ছেলেটার কথাই মনে করছিল। সে ভাবলো সিন্ধুকে কি আছে না আছে সেটা ছেলেটাকে না বলেও নিজেই খুলবে। কিন্তু যখন ও খুলে দেখে, তখন দেখে কি, সেই সিন্ধুকে না মানে একটা শুধুমাত্র একটা বই আছে, এবং সেই বইতে অনেক মন্ত্র লেখা, এর থেকে বেশি এখানে কিছুই নেই। তো এটা দেখে ওর মন খারাপ হয়ে যায়। ও ভেবেছিল কত কিছু পাবে, সোনা মানিক, মানে কত কিছু পাবে, বড়লোক হয়ে যাবে। তারপরে ও বইটা খুলে পড়তে শুরু করে, তখন বোঝে যে এটা একটা তান্ত্রিকের লেখা বই। সেই বইতে অনেক রকমের আছে মন্ত্র, যেমন কি করে সুন্দর হবে, কি করে পছন্দের মানুষকে পাবে, এরকম এক একটা জীবনের কষ্ট বা জীবনের দুঃখ দূর করার জন্য এক একটা উপায় লেখা আছে এখানে। এবং সেটা পড়ে মেয়েটা ভাবে, আর এগুলো তো ফালতু জিনিস, এগুলো হয় নাকি? তাহলে কি ছেলেটা আমাকে বোকা বানালো, নাকি ওর পরিবারের লোকরাই বোকা? এরকম একটা জিনিসকে কেন ওরা বাক্সবন্দি করে রেখে দিয়েছে এতদিন? ও এগুলোই ভেবে যাচ্ছিল। আর ও না মানে একটা একটা করে পড়ছিল। ও তখন ভাবছিল যে যদি এগুলো সত্যি হয় তাহলে তো সুন্দর হওয়া যাবে, যদি এগুলো সত্যি হয় তাহলে তো এই হওয়া যাবে, মানে অনেক রকমের ছিল, কি করে একটা কুকুরকে পোষ মানানো যাবে। তো এগুলো পড়ে ও বেশ বেশ মজা পেয়েছে। কিন্তু এগুলো কেউ সিরিয়াসলি আর নেয়নি। পরের দিন সকালবেলা যখন এসছে, তখনও ছেলেটাকে দেখলো। ছেলেটার সামনে চলে এসছে, ও বলছে কি হয়েছে? ছেলেটা বললো কি ব্যাপার, তুমি এখানে কি করছো? মেয়েটা বলছে আমার অফিসে তো আমিই থাকবো তাই না? বলছে হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তো মেয়েটা বলছে কি ব্যাপার, আমার সাথে কেন দেখা করতে এসছো? ছেলেটা বললো যে, এবার ছেলেটা যে যখন কিছু বলতে যাবে তখনই না ও মেয়েটাকে দেখে, এবং ওর মেয়েটাকে দেখে মনে হয় মেয়েটাকে যেন আজকে কেমন সুন্দর সুন্দর লাগছে। তো মেয়েটাকে বলছে, এই তুমি কি কিছু মানে মুখে ইউজ করেছো নাকি, তোমাকে আজকে এত সুন্দর লাগছে? মেয়েটা বলে, ও হ্যালো, আমাকে প্রথম থেকেই সুন্দর দেখতে ছিল। তখনই মেয়েটার ক্রাশ চলে আসে। এবং ক্রাশ যেই আসে তখনই ওর মুখ একেবারে লজ্জায় লাল হয়ে যায়। তো ওর ক্রাশ আসতেই ও নিজের চুল চুল বারবার করে ঠিক করছিল, তখন ছেলেটা বলে কি, এই এতবার চুল ঠিক করছো কেন? তো মেয়েটা না রেগে যায়, মেয়েটা ওকে হি হি করে দাঁত দেখায়, মানে বোঝায় যে তুই কি চুপ করবি, আমার ক্রাশের সামনে এত কথা বলিস না। তো ওকে ওরকম ভাবে দাঁত দেখানোর পরে ও যখন অফিসে আসে, তখনও দেখতে পায় অনলাইনে ওর যে ক্রাশ, সে তার নামে অনেক ভালো কথা লিখেছে, যেমন কিরকম হংজু ভালো, হংজুর প্রমোশন পাওয়া উচিত, এই পাওয়া উচিত, ওই পাওয়া উচিত। তো ওই দেখে ও তো লজ্জায় লাল হয়ে যায়। আর ওর অফিসের যারা যারা ছিল তারা তো মানে ওকে দেখে হিংসা করছে আর কি। কিন্তু ও একেবারে লজ্জায় লাল হয়ে বারবার ভাবছিল যে ওনাকে কেমন দেখতে, উনি কত ভালো। আর ওইদিকে আমাদের সিন্নিও কিন্তু অফিসে বসে বসে মেয়েটার কথা ভাবছিল। ওর মনে হলো যে মেয়েটাকে দেখতে আজকে এত সুন্দর লাগছিল কেন? আসলে লাগবে না কেন, কারণ কি মেয়েটা যে মন্ত্র ছিল না, সেই মন্ত্র সত্যি ইউজ করেছিল, তাও সুন্দর হওয়ার মন্ত্র। তো মেয়েটা যেহেতু সুন্দর হওয়ার মন্ত্র ইউজ করেছিল, আর মেয়েটা জানেই না যে মন্ত্রটা অ্যাকচুয়ালি কাজ করেছে, কিন্তু আসলে ওই মন্ত্র কাজ করছে। আর এইটা না মেয়েটা জানতো না ছেলেটা জানতো। তো যাই হোক না কেন, ছেলেটাও দেখেছে যে হ্যাঁ, মেয়েটার ক্রাশ কিন্তু অনলাইনে ওর নামে অনেক ভালো কথা লিখেছে। তো মেয়েটা যখন রাস্তায় ছিল, মানে অফিস আওয়ারের পরে, তখন মেয়েটা বলে, কি ব্যাপার, আপনি আবার এখানে কেন এসেছেন? মেয়েটা কিন্তু তুমি, আপনি, তুই এইসব মিলেই বলতে থাকে। তো সেটা বলছে, গাড়িতে ওঠো, আমি সিন্দুক দেখতে যাব। তো মেয়েটা গাড়িতে উঠেছে, তখন মেয়েটা ওকে বলেছে আসলে সিন্দুকটা না খুলে গেছে। তো ছেলেটা বলছে, কি সিন্দুক খুলে গেছে, তুমি তো আমাকে বললে না? বলছে, হ্যাঁ বলিনি, কিন্তু এখন তো বলছি। মেয়েটাকে তারপর সিন্ধু নিজের বাড়ির রাস্তায় নামিয়ে দেয়, এবং মেয়েটা যখন রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল, তখন একটা লোক ওকে খুব ডিস্টার্ব করছিল। তখন সিন্ধু পিছন দিয়ে এসে লোকটাকে প্রচন্ড মারে, এবং মেরে ওকে বাঁচিয়ে নেয়। সিন্ধু তারপর দেখে যে হংজু প্রচন্ড ভয় পেয়ে গেছে।
তারপর ওকে ও আস্তে নিজের কাছে আনে এবং বলে, হংজু সব ঠিক আছে, চলো আমি তোমাকে তোমার ঘর অবধি ছেড়ে দিই, আমারই ভুল, তোমার ঘর অবধি আমার তোমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, আর এই ফাঁকায় আমি না হয় তোমার ঘরটাও দেখে নেব। তো গিয়েই না হংজুকে কাজে লাগিয়ে দেয় এবং বলে কি, যাও চুপচাপ যাও, এবং গিয়ে যখন এসেইছো ওই লাইটটাকে অন করে দাও। কিন্তু অনেক চেষ্টার পরেও যখন বাল্ব অন করতে পারে না, মানে ঠিক করতে পারে না, তখন আর কি ও হেরে থেকে একেবারে মানে সোফায় বসে যায়। তখন অংশ বলে কি, হ্যাঁ হ্যাঁ কোনো কাজেরই না তুমি। যাই হোক, এইটা দেখো সিন্ধুকে কিন্তু এটাই পাওয়া গেছে, একজন তান্ত্রিকের লেখা জিনিস, জানো তো এই প্রথমের যে মন্ত্র আছে না, যে কি করে সুন্দর করতে হয়, সুন্দর হতে হয় নিজেকে, সেটাও আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু সেটাও কাজ করেনি। তো মানে এই বলতে বলতে আমরা দেখি কি, হংস ভালো করে দেখে যে সিন্নিও কিন্তু খুব ভালো করে মন্ত্রের খাতাটা দেখছিল, কারণ কি সিন্নিও জানে যে ও একটা অভিশাপে ফেঁসে আছে এবং এই খাতাটাও সেই অভিশাপেরই একটা অংশ। তো সিন্নিওকে এত ভালোভাবে দেখতে দেখে হংজু আর কিছু বলে না, কিন্তু সিন্নিও যাওয়ার সময় বলে, হংজু এই খাতাটা তোমার কাছেই রেখে গেলাম, কিন্তু হ্যাঁ এই খাতার সব মন্ত্র তুমি ইউজ করলেও শুধুমাত্র একটা মন্ত্র আমার লাগবে, আর সেটা কি সেটা তোমাকে আমি সময় বলে দেবো, এখন আমি যাচ্ছি, এটা আমার রিকোয়েস্ট। এই বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখি যে হংজের সামনে সেই মেয়েটা আসে, যেই মেয়েটা কিন্তু এখন সিনিয়র সাথে ঘোরাফেরা করছিল। তো মেয়েটা ওকে বলে, হংজু এতদিন পরে তোমার সাথে দেখা হলো, তোমাকে আমি সরি বলতে এসেছিলাম, যেটা আমাদের মধ্যে হয়েছে আমি চাই যে সেটাই তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু হংজুকে কোনো মতেই ক্ষমা করছে না। হংজু বলল যে তুমি আমার সাথে যা করেছো তারপরে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তো মেয়েটা বলে, কেন ক্ষমা করতে পারবে না, আমি তো এতবার করে বলছি হংজু, চলো এত নখরা করো না, ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও। তখনই না এইসব কথাবার্তা শুনে সিনিও বলে, কি কি ব্যাপার হংজু, যে ক্ষমা চাইছে তাকে ক্ষমা করতে কেন পারবে না? জানো তো তুমি এরকম ধরনেরই মেয়ে, সেই জন্যই তুমি একা একা খাও, সেই জন্যই তোমার জীবনে কেউ নেই, কারণ কি তুমি কাউকে ক্ষমাই করতে পারো না। আসলে সিনিও এই কথাটা এই জন্য বলেছে, কারণ কি সিনিও তো মানে যেই হাত ওকে ডিস্টার্ব করে, যে অভিশাপেও আবদ্ধ, তার কাছে ক্ষমা চাইলেও সিনিও ক্ষমা চায় না, ক্ষমা পায় না, সেই জন্য ও একটু বুঝতে পারছে। তো যখন ও মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তোমার আর ওর মধ্যে কি হয়েছে, তখন মেয়েটা বলে, আসলে আমার বয়ফ্রেন্ডকে হংজু চেয়েছিল, কিন্তু যেহেতু হংজু আমার বয়ফ্রেন্ডকে পায়নি, তাই আমাদের সাথে মানে ঝগড়া করে আর ও আমাদের সাথে কথা বলে না। আর আমরা সবাই তো জানি যে হংজুর নামে এই মেয়েটা যা বলেছে একেবারেই মিথ্যা। যাই হোক, মেয়েটা যখন দেখলো একটা রেস্টুরেন্টে এরা সবাই খাওয়া দাওয়া করছে, তখন মেয়েটা সোজা গিয়ে বললো কি, যে আমি আপনাদের সাথে খেতে চাই, আমি একা একা থাকতে চাই না। তো এই বলে ওখানে বসে যায়। আর তখনই শিন্নু, তার ক্রাশ, আর আরো একটা ছেলে এখানে চলে আসে। তো ওদেরকে দেখে ওই দুটো মেয়ে তো লাফালাফি করতে শুরু করে, কিন্তু আমাদের হংজু শিন্নিওকে দেখে একটু লজ্জায় পায়, আর শিন্নিও ভাবে যে আরে কি, মেয়েটা এখানে অন্যদের সাথে খাওয়া দাওয়া কেন করছে, মেয়েটা তো আলাদা রকম ছিল। যাই হোক, ওরা অনেক খাওয়া দাওয়া করে এবং তারপরে আর কি নিজেরা কেউই কারোর মানে ব্যালেন্স ধরে রাখতে পারে না। কে ওই উল্টোপাল্টা কথা বলে, ওকে ওই উল্টোপাল্টা কথা বলে, কে কার সাথে প্রেম করছে কি করছে না, মানে সবাই লিমিট ক্রস করে যায় আর কি। তো লাস্টে যখন হংজু দেখে যে কেউই আর ঠিক মতো দাঁড়াতে পারছে না, তখনই না হংজু ওদেরকে হেল্প করতে যেই যাবে, তখনই মেয়েটা বলে কি, এই তুমি এখান দিয়ে যাও, তুমি আমাদের টিমে না। এই বলে ওকে ওখান দিয়ে তাড়িয়ে দেয়। তখনই হংজু দেখে ওর ক্রাশ এসছে ওর কাছে, এবং ওর ক্রাশ এসে বলছে, হংজু তুমি এখানে কি করছো, বাড়ি যাবে না? তখন হংজু ভাবে এটাই ঠিক টাইম বলে দেওয়ার। হংজু বলে, আমার না আপনাকে খুব পছন্দ, আমি যেদিন প্রথম এই অফিসে এসেছিলাম সেদিন থেকে আমার আপনাকে পছন্দ, না আসলে আমার আপনাকে না কলেজ টাইম থেকেই পছন্দ। এই বলেও খুব লজ্জায় লাল হতে থাকে। আসলে হংজু এত খেয়েছে তো সেই জন্য ও নিজেকে সামলাতে পারছে না। তখন ছেলেটা বলে, হ্যাঁ আমারও তোমাকে পছন্দ, আমিও তোমাকে খুব পছন্দ করি হংজু, কিন্তু এটা বলতে পারবো না আমার এই পছন্দ কি তোমার মানে আমি কি তোমাকে ভালোবাসি নাকি শুধুই পছন্দ করি, এর জন্য আমাকে টাইম দিতে হবে কিন্তু। এই বলে ওখান থেকে ও চলে যায়। তখনই না সিনিও আসে এবং এসে বলে, হংজু তাহলে তোমার নামে আমি ঠিকই শুনেছিলাম, তুমি কিন্তু অন্যদের বয়ফ্রেন্ড কাটতে চাও তাই না? আর তুমি এইভাবে ওই মেয়েটারও বয়ফ্রেন্ড কাটতে চেয়েছিলে, আসলে তোমার ক্যারেক্টারই ঢিলা। তখন হংজু বলে, ও আচ্ছা আমার ক্যারেক্টার ঢিলা, আসলে এরকম কিছুই না, যেহেতু কেউ আমাকে কোনোদিন ভালোই বাসেনি সেই জন্য আমি ভালোবাসার মর্ম দিতে বুঝি, এবং আমার নামে আমার ক্যারেক্টার ভালো কি ভালো না এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বলে ওখান থেকে চলে যায়। ওখানে গিয়ে একটা বাস স্ট্যান্ডে গিয়ে বসে পড়ে, এবং হংজু না, বাইরে যেরকম বৃষ্টি পড়ছিল হংজুও কিন্তু মনে মনে কাঁদছিল। হংজু জানতো যে এই জীবনে ওকে মনে হয় আর কেউই বুঝবে না, কিন্তু পরের দিন আবার তাই। ও নিজের কাজ করতে যায়, অফিসে গিয়ে বকা খায়, এবং এটাই যেন রিপিট হতে থাকে। হংজু যাই করুক না কেন ওর জীবনে না কেউ আসে, আর নাই ওকে কেউ ভালোবাসে। আর ওর বারবার মনে পড়ছিল যে কেন এই ছেলেটা ওকে এত বাজে কথা বলছে। পরে
ও না একটা জিনিস দেখে যে ওর আর ওই ছেলেটার যে মানে কথা বলার ফটো সেটা সব জায়গায় ভাইরাল হয়ে যায়। যখন ও গিয়ে শিনিওকে বলে আচ্ছা এটাকে ভাইরাল কে করেছে আপনি, তখন শিনিও বলে আমি কেন ভাইরাল করতে যাবো, আমি জানি না কে ভাইরাল করেছে, কিন্তু হ্যাঁ সবাই বলছে তুমি নাকি আমাকে ফাঁসিয়েছো। তো এই ভেবে তো শিনিও মানে ওকে তাড়িয়ে দেয় যে তুই আচ্ছা তুমি এখান থেকে যাও, আমার অনেক কাজ আছে। তো বাড়ি গিয়ে যখন মেয়েটা একা একা বসে থাকে, তখন ওর আন্টির লেখা একটা চিঠি পায়। এটা পেয়ে ওর একটু হলেও ভালো লাগে। তখন ভাবে সত্যি তো, আন্টি তো আমার কথা মনে করছে, আর তো কেউ মনে করছে না। আসলে কি হবে যদি আমার ক্রাশকে পাওয়ার জন্য আমি আমি হ্যাঁ, কি হবে যদি আমার ক্রাশকে পাওয়ার জন্য আমি একটা মন্ত্র পড়ি, যেই মন্ত্র লেখা আছে। তো প্রথমে তো ও বিশ্বাস করেনি, কিন্তু পরে ভাবলো যদি এরকম হয় যে এই মন্ত্র সত্যিই কাজ করবে, সেই জন্য একটার পর একটাও মন্ত্র পড়লো এবং মন্ত্র পড়ে ওই রীতি অনুযায়ী ও কাজ করতে শুরু করলো। মন্ত্রতে যেরকম লেখা ছিল সেরকমও একটা জামা কাপড় পরলো, একটা পাত্রে জল ঢাললো, দুধ ঢাললো, আর যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো ঢালার কথা ছিল, মানে যে সিক্রেট দ্রব্য ঢালার কথা ছিল সেই সবগুলো ঢাললো। এবং ও মনে মনে যার কথা ও ভাববে তাকেই কিন্তু পাবে, এরকম যেহেতু লেখা ছিল সেই জন্য ও সেই কাজগুলো করতে থাকলো। কিন্তু যখনই ও নিজে তান্ত্রিকের বেশভূষায় এসে কাজবাজ করা শুরু করেছে, তখনই কিন্তু আমরা দেখি যে সিনিয়র কিছু একটা হচ্ছে। ওইদিকে মেয়েটি যেই মন্ত্রে ওই যেই পৃষ্ঠায় মন্ত্র লেখা ছিল সেই পৃষ্ঠাটা পুড়িয়ে দিচ্ছে, আর ওইদিকে কিন্তু সিনিয়র শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। সিনিয়রকে ওই লাল হাতটা আবার ডিস্টার্ব করছে। হুট করে সিনিয়র মুখের কাছে লাল হাতটা এসে তার মুখটাকে যেন জ্বালিয়ে দেওয়ার মতো একটা কষ্ট দিচ্ছে। সিনিয়র এত বেশি কষ্ট হচ্ছিল যে ও থাকতে না পেরে ও গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে দেয়।